আমরা শান্তি চাই, কিন্তু আমরা অন্যকে শান্তি দিতে চাই না। আমি রোহিঙ্গা ক্যাম্পে 8.5 বছর সার্ভিস দিয়েছি। আমি ফুডে কাজ করেছি, নিউট্রিশনে কাজ করেছি, এডুকেশনে কাজ করেছি। দে আর ভেরি ভালনারেবল, খুবই অসহায় তারা। ঘর নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই। একটা ছোট্ট জায়গার মধ্যে এক ঘরে বাবা মা, আরেক ঘরে ছেলে তার বউ, আরেক ঘরে মেয়ে তার জামাই। আমি রোহিঙ্গার কাছ থেকে বিজনেস শিখেছি। তাদের দোকানে যখন কেউ আসে, তারা তাকে যে পরিমাণ সম্মানটা করে, আমার মনে হয় বাংলাদেশের দোকানিরা সেগুলো করে। আমি রোহিঙ্গা ক্যাম্পে 8.5 বছর সার্ভিস দিয়েছি। আমি ফুডে কাজ করেছি, নিউট্রিশনে কাজ করেছি, এডুকেশনে কাজ করেছি। রোহিঙ্গা ক্যাম্পে কোথায় ছিলেন? আমি উখিয়াতে ছিলাম। উখিয়াতে ছিলাম। আমি 13টা ক্যাম্পে কাজ করেছি। সো আমাদের যে প্রজেক্ট ছিল, আমরা 51,000 ফ্যামিলিকে, মোর দ্যান 2 লাখ রোহিঙ্গাকে খাবার দিয়েছি, সার্ভ করেছি। তো থাউজেন্ড কমপ্লেন আমরা হ্যান্ডেল করেছি আর কি। রোহিঙ্গাকে হ্যান্ডেল করা যে কি পরিমাণ টাফ। আবার আমার মতো বাঙালি মানুষ যে ওদের ভাষা জানে না, ওইখানে যে আমি তাদের ভাষাটা শিখেছি। যখন আমি শিখলাম, আমি দেখলাম যে দে আর ভেরি ভালনারেবল, খুবই অসহায় তারা। ডেফিনেটলি অসহায় আসলে। মানে একটা মানুষ দেখেন, তার সবকিছু হারিয়েছে, ঘর নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই। একটা ঘরের মধ্যে তারা থাকে, ছোট্ট একটা জায়গা, বাঁশের তৈরি, তারপলিন দিয়ে, যে পেপার আমরা বস্তার যে কাগজগুলো থাকে, সেগুলোতে তাদের ঘর তৈরি। একটা ছোট্ট জায়গার মধ্যে এক ঘরে বাবা মা, আরেক ঘরে ছেলে তার বউ, আরেক ঘরে মেয়ে তার জামাই। হাউ রেডিকুলাস! আপনি কয়দিন থাকতে পারবেন? বাট তারা বছর পর বছর আছে। আচ্ছা, আপনারা যে খাবার দিতেন, ওটা কি মানে কোয়ালিটিটা এনশিওর ছিল? হ্যাঁ, আমি তো মনিটরিং এর দায়িত্বে ছিলাম। So, আমরা অলওয়েজ কোয়ালিটি এনশিওর করতাম। এন্ড মজার বিষয়, তারা আমেরিকান স্টাইলে খাবার নিত। অর্থাৎ আপনি স্বপ্নতে যে কার্ড দিয়ে যেভাবে খাবার নিতে পারেন, তাদের কার্ডে ডাব্লিউপি প্রতি মাসে সার্টেন একটা অ্যামাউন্ট দিত। সো আমি যখন ছিলাম, তখন এটা হচ্ছে যে $1,013 ছিল। $1,013 মানে 1,013, মানে পার পার্টিসিপেন্ট আর কি। পার পার্টিসিপেন্ট। সো ইয়েস, 1,013 লোড করা ছিল ওই কার্ডের মধ্যে ব্যালেন্স। ওটা দিয়ে তারা ফুড গুলো আপনাদের কাছ থেকে নিত। হ্যাঁ, $1,013 আমি বলে ফেলেছি, ইটস 1,013 টাকা। 1,013 টাকা। অর্থাৎ তারা 13 কেজি করে চাল পাইতো। 13 কেজি তাদের চাল ছিল একটা। প্রথম দিকে আমরা তাদেরকে বস্তা বস্তা চাল দিতাম, বাট ওরা কি করতো, এগুলো সেল করতো। পরে ডাব্লিউপি এটাকে ইয়ে করেছে, যেহেতু এটা অনেক আগের ঘটনা, 2018। সো এখন তারা হয়তো অনেক কম বেশি করেছে। সো তাদের জন্য যে অ্যামাউন্টটা, অর্থাৎ 1,013 টাকা করে ছিল ডলারের হিসাবে, $10, $10 কি $11 ছিল। ওকে। সো এই যে অ্যামাউন্টটা দিত, তাদের ফ্যামিলিতে মিনিমাম 6 থেকে 7 জন মেম্বার থাকতো। পার পার্টিসিপেন্ট তারা 13 কেজি করে চাল নিতে পারতো। আমরা 40+ আইটেম দিতাম। তাদের সবকিছু তাজা ছিল, তাজা মুরগি, ব্রয়লার, তাজা মাছ, মানে তেলাপিয়া, লাইভ ফিশ, অ্যান্ড চাল, ডাল, আটা, রসুন, সবজি সবকিছুই সেখানে ছিল, ফ্রেশ ফুড ছিল। সো এতগুলো আইটেম তাদেরকে দেওয়া হতো, বাট দিন শেষে এই আইটেমগুলো তো তারা ঠিক মতো ইউজ করতে পারতো না। অ্যান্ড আমি যদি আপনাকে বলি যে 1 মাসে আপনি বাজারগুলো করে নিয়ে যান, আপনি কয়দিন এই খাবারগুলো খেতে পারবেন? তাজা খাবার তো থাকবে না, শাকসবজি তো থাকবে না। রাইট। সো অনেকেই ভাবে যে তাদেরকে সবকিছু দেওয়া হয়, বাট তারা কিন্তু সবকিছু পায় না। তাদের স্ট্রাগলটা আরো ভয়াবহ। এই জন্য তাদের ফ্যামিলির ম্যাক্সিমাম লোক কাজ করে, কেউ দোকান করতেছে, প্রতিটা ঘরে ঘরে বিজনেসম্যান। আমি রোহিঙ্গার কাছ থেকে বিজনেস শিখেছি। আমার কাছে মনে হয় যে একটা মানুষ তার সবকিছু হারিয়েছে, কিন্তু তার যে প্রতিভা, অ্যান্ড মজার বিষয় হচ্ছে তাদের যে হসপিটালিটি, এটা ওয়াও। আপনি গেলে তারা আপনাকে আপ্যায়ন করবে। তাদের দোকানে যখন কেউ আসে, তারা তাকে যে পরিমাণ সম্মানটা করে, আমার মনে হয় বাংলাদেশের দোকানিরা সেগুলো করে না, রেগে যায়। আমি তাদের মধ্যে বিজনেসম্যানের যে কোয়ালিটি, এটা পেয়েছি। তাদের মধ্যে ইমোশন আছে। বিজনেসের মূল টপিক কি? আপনি কাস্টমারের ইমোশনে গ্র্যাপ না করলে তো বিজনেস হবে না। তারা এই কাজটা খুব ভালো করতে পারে। এই জন্য আমি বলি যে এত বাধা বিপত্তির পরেও রোহিঙ্গার মধ্যে বিজনেসম্যান সত্তাটা রয়ে গেছে, যেটা অনেক বাঙালির মধ্যে নেই। দাসত্বর মানসিকতা আমাদের।